উপন্যাসকে বিভিন্ন পণ্ডিত বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন, কিন্তু নিয়ম হল, যে জিনিসটা যত সহজ, তার সংজ্ঞা দেওয়া তত কঠিন। কবিতার সংজ্ঞা আজ পর্যন্ত দেওয়া যায়নি। যতজন পণ্ডিত, ততগুলি সংজ্ঞা। কোনো দুজন পণ্ডিতের মতো মেলে না। উপন্যাসের ক্ষেত্রেও একই কথা বলা যায়। এর কোনো এমন সংজ্ঞা নেই, যার ওপর সবাই একমত। আমি উপন্যাসকে শুধুমাত্র মানব চরিত্রের চিত্র বলে মনে করি। মানব চরিত্রের ওপর আলোকপাত করা এবং তার রহস্য উন্মোচন করাই উপন্যাসের মূল বিষয়। যেমন কোনো দুজন মানুষের মুখ মেলে না, তেমনি মানুষের চরিত্রও মেলে না। যেমন সব মানুষের হাত, পা, চোখ, কান, নাক, মুখ থাকে, কিন্তু এত মিল থাকা সত্ত্বেও তাদের মধ্যে ভিন্নতা থাকে, তেমনি সব মানুষের চরিত্রের মধ্যেও অনেক মিল থাকা সত্ত্বেও কিছু ভিন্নতা থাকে। এই চরিত্রগত মিল এবং ভিন্নতা, অভিন্নতা এবং ভিন্নতা, এবং ভিন্নতার মধ্যে অভিন্নতা দেখানোই উপন্যাসের প্রধান কাজ। সন্তান প্রেম মানব চরিত্রের একটি ব্যাপক গুণ। এমন কোনো প্রাণী কি আছে, যার সন্তান তার কাছে প্রিয় নয়? কিন্তু এই সন্তান প্রেমের মাত্রা আছে, তার ভেদ আছে। কেউ তো সন্তানের জন্য জীবন দেয়, কিন্তু তার জন্য কিছু রেখে যাওয়ার জন্য নিজে নানা ধরনের কষ্ট সহ্য করে, কিন্তু ধর্মভীরুতার কারণে অনুচিত উপায়ে অর্থ সঞ্চয় করে না। তার সন্দেহ হয় যে কোথাও এর ফল আমাদের সন্তানের জন্য খারাপ না হয়। কেউ এমন হয় যে ঔচিত্যের সামান্যতম বিচার করে না। যেভাবেই হোক, কিছু অর্থ সঞ্চয় করে যাওয়াকে নিজের উদ্দেশ্য মনে করে, এর জন্য যদি তাকে অন্যের গলাও কাটতে হয়। সেই সন্তান প্রেমের জন্য নিজের আত্মাকেও বলিদান করে দেয়। একটি তৃতীয় সন্তান প্রেম হল, যেখানে সন্তানের চরিত্র প্রধান কারণ হয়। যখন পিতা সন্তানের কুচরিত্র দেখে তার থেকে উদাসীন হয়ে যায়, তার জন্য কিছু রেখে যাওয়া বা করে যাওয়া অর্থহীন মনে করে। যদি আপনি চিন্তা করেন, তবে এই সন্তান প্রেমেরই অসংখ্য ভেদ পাবেন। একইভাবে অন্য মানব গুণেরও মাত্রা এবং ভেদ আছে। আমাদের চরিত্র অধ্যয়ন যত সূক্ষ্ম, যত বিস্তৃত হবে, তত সফলতার সঙ্গে আমরা চরিত্রগুলোর চিত্রণ করতে পারব। সন্তান প্রেমের একটি অবস্থা এমনও আছে, যখন পুত্রকে ভুল পথে চলতে দেখে পিতা তার চরম শত্রু হয়ে যায়। এটাও সন্তান প্রেমী, যখন পিতার কাছে পুত্র ঘিয়ে তৈরি লাড্ডু হয়, যার বাঁকা ভাব তার স্বাদে বাধা দেয় না। সেই সন্তান প্রেমও দেখতে পাওয়া যায়, যেখানে মাতাল, জুয়ারি পিতা পুত্র প্রেমের বশীভূত হয়ে এই সব খারাপ অভ্যাস ছেড়ে দেয়। এখন এখানে প্রশ্ন হল, উপন্যাসকারকে কি এই চরিত্রগুলোর অধ্যয়ন করে সেগুলিকে পাঠকের সামনে রেখে দেওয়া উচিত? নিজের পক্ষ থেকে কোনো কাটছাঁট, কম বেশি কিছু করা উচিত নয়? নাকি কোনো উদ্দেশ্য পূরণের জন্য চরিত্রগুলোতে কিছু পরিবর্তনও করা উচিত? এখান থেকেই উপন্যাসের দুটি গোষ্ঠী হয়ে গেছে, একটি আদর্শবাদী, অন্যটি যথাযথবাদী। যথাযথবাদী চরিত্রগুলোকে পাঠকের সামনে তাদের যথাযথ নগ্ন রূপে রেখে দেয়। তার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই যে সৎ চরিত্রের ফল খারাপ হয় নাকি অসৎ চরিত্রের ফল ভালো। তার চরিত্রগুলো নিজেদের দুর্বলতা বা গুণাবলী দেখাতে দেখাতে নিজেদের জীবন লীলা শেষ করে। পৃথিবীতে সর্বদা ভালো কাজের ফল ভালো এবং খারাপ কাজের ফল খারাপ হয় না, বরং এর বিপরীত হয়ে থাকে। ভালো মানুষ ধাক্কা খায়, যন্ত্রণা সহ্য করে, বিপদ ঝেলতে থাকে, অপমানিত হয়, তাদের ভালো কাজের ফল উল্টো মেলে। খারাপ মানুষ আরাম করে, বিখ্যাত হয়, যশস্বী হয়, তাদের খারাপ কাজের ফল উল্টো মেলে। প্রকৃতির নিয়ম অদ্ভুত। রিয়েলিস্ট যথাযথবাদী অভিজ্ঞতার শেকলে বাধা থাকে এবং যেহেতু পৃথিবীতে খারাপ চরিত্রের প্রাধান্যই বেশি, এমনকি উজ্জ্বল চরিত্রেও কিছু না কিছু দাগ ধাব্বা থাকে, তাই যথাযথবাদ আমাদের দুর্বলতা, আমাদের বৈষম্য এবং আমাদের নিষ্ঠুরতার নগ্ন চিত্র হয়। এবং এইভাবে যথাযথবাদ আমাদের পেসিমিস্ট হতাশাবাদী করে তোলে। মানব চরিত্রের ওপর থেকে আমাদের বিশ্বাস উঠে যায়, আমাদের চারদিকে শুধু খারাপই খারাপ দেখতে পাওয়া যায়। এতে কোনো সন্দেহ নেই যে সমাজের কুনীতির দিকে তার মনোযোগ আকর্ষণ করার জন্য যথাযথবাদ অত্যন্ত উপযুক্ত, কারণ এটি ছাড়া খুব সম্ভব আমরা সেই খারাপটা দেখানোর ক্ষেত্রে বাড়িয়ে বলি এবং চিত্তকে তার চেয়েও বেশি কালো দেখাই, যতটা তা বাস্তবে আছে। কিন্তু যখন তা দুর্বলতার চিত্রণ করার ক্ষেত্রে শিষ্টাচারের সীমা থেকে এগিয়ে যায়, তখন আপত্তিজনক হয়ে ওঠে। আবার মানব স্বভাবের একটি বিশেষত্ব এইও যে সে যে ছলনা, ক্ষুদ্রতা এবং কপটতা দ্বারা ঘেরা আছে, তারই পুনরাবৃত্তি তার মনকে খুশি করতে পারে না। সে কিছুক্ষণের জন্য এমন এক পৃথিবীতে উড়ে যেতে চায়,
যেখানে তার মন এই ধরনের কুরুচিকর ভাব থেকে মুক্তি পায়। সে ভুলে যায় যে আমি দুশ্চিন্তার বন্ধনে পড়ে আছি, যেখানে তাকে সজ্জন, সহৃদয়, উদার প্রাণীর দর্শন হয়। যেখানে ছলনা এবং কপটতা, বিরোধ এবং বৈরীর এমন প্রাধান্য নেই, যার মনে ভাবনা থাকে যে যখন আমরা গল্প কাহিনীতেও সেই সব লোকেদের সঙ্গে পরিচিত হই, যাদের সঙ্গে আটপ্রহর ব্যবহার করতে হয়, তবে এমন বই পড়বি বা কেন? অন্ধকার গরম ঘরে কাজ করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, ইচ্ছে হয় কোনো বাগানে বেরিয়ে নির্মল স্বচ্ছ বায়ুর আনন্দ উপভোগ করি। এই অভাবকেই আদর্শবাদ পূর্ণ করে। এটি আমাদের এমন সব চরিত্রের সঙ্গে পরিচিত করায়, যাদের হৃদয় পবিত্র হয়, যারা স্বার্থ এবং লালসা থেকে মুক্ত হয়, যারা সাধু প্রকৃতির হয়। যদিও এই ধরনের চরিত্র ব্যবহার কুশল হয় না, তাদের সরলতা তাদের সাংসারিক বিষয়ে ধোঁকা দেয়, কিন্তু চালাকি থেকে বিরক্ত প্রাণীদের এমন সরল, ব্যবহারিক জ্ঞানবিহীন চরিত্রগুলোর দর্শনে একটি বিশেষ আনন্দ হয়। যথাযথবাদ যদি আমাদের চোখ খুলে দেয়, তবে আদর্শবাদ আমাদের উঠিয়ে কোনো মনোরম স্থানে পৌঁছে দেয়। কিন্তু যেখানে আদর্শবাদে এই গুণ আছে, সেখানে এই কথাও সন্দেহ আছে যে আমরা এমন সব চরিত্রের চিত্রণ না করে বসি, যা শুধুমাত্র তত্ত্বের প্রতিমূর্তি হয়, যাদের মধ্যে জীবন নেই। কোনো দেবতার কামনা করা কঠিন নয়, কিন্তু সেই দেবতার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা কঠিন। তাই সেই উপন্যাসগুলো উচ্চকোটির মনে করা হয়, যেখানে যথাযথ এবং আদর্শের সমাবেশ হয়। তাকে আপনি আদর্শোন্মুখ যথাযথবাদ বলতে পারেন। আদর্শকে সজীব করার জন্যই যথাযথর ব্যবহার হওয়া উচিত এবং ভালো উপন্যাসের এটাই বিশেষত্ব। উপন্যাসকারের সবচেয়ে বড় বিভূতি এমন সব চরিত্রের সৃষ্টি, যারা নিজেদের সদ্ব্যবহার এবং সদ্বিচার দিয়ে পাঠককে মুগ্ধ করে তোলে। যে উপন্যাসের চরিত্রগুলোতে এই গুণ নেই, তা 2 পয়সার সমান। চরিত্রকে উৎকৃষ্ট এবং আদর্শ করার জন্য এটি জরুরি নয় যে তা নির্দোষ হোক। মহান থেকে মহান পুরুষদের মধ্যেও কিছু না কিছু দুর্বলতা থাকে। চরিত্রকে সজীব করার জন্য তার দুর্বলতাগুলোরও ইঙ্গিত করানোয় কোনো ক্ষতি হয় না, বরং এই দুর্বলতাগুলোই সেই চরিত্রকে মানুষ করে তোলে। নির্দোষ চরিত্র তো দেবতা হয়ে যাবে এবং আমরা তাকে বুঝতেই পারব না। এমন চরিত্রের আমাদের ওপর কোনো প্রভাব পড়তে পারে না। আমাদের প্রাচীন সাহিত্যে আদর্শের ছাপ লেগে আছে, তা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য ছিল না, তার মূল উদ্দেশ্য মনোরঞ্জনের সঙ্গে আত্মপরিষ্কারও ছিল। সাহিত্যকারের কাজ শুধুমাত্র পাঠকদের মন ভালো করা নয়, এটা তো ভাটা এবং মাদারিদের, বিদুষদের এবং মস্করদের কাজ। সাহিত্যকারের পদের থেকে অনেক উঁচু। সে আমাদের পথ প্রদর্শক হয়, সে আমাদের মনুষ্যত্বকে জাগায়, আমাদের মধ্যে সদ্ভাবের সঞ্চার করে, আমাদের দৃষ্টিকে প্রসারিত করে। অন্ততপক্ষে তার এই উদ্দেশ্য হওয়া উচিত। এই মনোবাঞ্ছা সিদ্ধ করার জন্য দরকার যে তার চরিত্র পজিটিভ হোক, যারা প্রলোভনের সামনে মাথা নত না করে, বরং সেগুলিকে পরাস্ত করে, যারা লালসার পাঞ্জায় না ফাঁসিয়ে, বরং তাদের দমন করে, যারা কোনো বিজয়ী সেনাপতির মতো শত্রুদের সংহার করে বিজয় নিনাদ করতে করতে বেরিয়ে যায়, এমন চরিত্রের আমাদের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে। সাহিত্যের সবচেয়ে উঁচু আদর্শ হল এই যে তার রচনা শুধুমাত্র কলার পূর্তির জন্য করা হোক। কলার জন্য কলা, এর তত্ত্বে কারো কোনো আপত্তি হতে পারে না। সেই সাহিত্যই দীর্ঘজীবী হতে পারে, যা মানুষের মৌলিক প্রবৃত্তিগুলোর ওপর নির্ভরশীল হয়। হিংসা এবং প্রেম, ক্রোধ এবং লোভ, ভক্তি এবং বৈরাগ্য, দুঃখ এবং লজ্জা, এগুলি সবই আমাদের মৌলিক প্রবৃত্তি। এগুলির ছটা দেখানোই সাহিত্যের পরম উদ্দেশ্য এবং উদ্দেশ্য ছাড়া তো কোনো রচনাই হতে পারে না। যখন সাহিত্যের রচনা কোনো সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় মতের প্রচারের জন্য করা হয়, তখন তা নিজের উঁচু পদ থেকে নেমে আসে, এতে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র আজকাল পরিস্থিতি এত দ্রুত গতিতে বদলাচ্ছে, এত নতুন নতুন ভাবনা সৃষ্টি হচ্ছে যে সম্ভবত এখন কোনো লেখক সাহিত্যের আদর্শকে মনে রাখতেই পারেন না। এটি খুব কঠিন যে লেখকের ওপর এই পরিস্থিতিগুলোর প্রভাব না পড়ে, সেগুলির দ্বারা সে আন্দোলিত না হয়। এই কারণেই আজকাল ভারতবর্ষেরই নয়, ইউরোপের বড় বড় বিদ্বান রচনা দ্বারা কোনো বাদ এর প্রচার করছেন। তারা এটির পরোয়া করেন না যে এর দ্বারা তাদের রচনা জীবিত থাকবে কিনা। নিজেদের মতের পুষ্টি করাটাই তাদের উদ্দেশ্য, এছাড়া তাদের কোনো ইচ্ছা নেই। কিন্তু এটা কেন ধরে নেওয়া হয় যে তার গুরুত্ব ক্ষণস্থায়ী হয়? ভিক্টর হুগোর লা মিজরেবল, টলস্টয়ের অনেক গ্রন্থ, ডিকেন্সের কতগুলি রচনা,
চিন্তা প্রধান হওয়া সত্ত্বেও উচ্চকোটির এবং সাহিত্যিক, এবং আজ পর্যন্ত তাদের আকর্ষণ কম হয়নি। আজও ওয়েলস ইত্যাদি বড় বড় লেখকদের গ্রন্থ প্রচারের উদ্দেশ্যেই লেখা হচ্ছে। আমাদের ধারণা এই যে, কেন একজন দক্ষ সাহিত্যকার কোনো চিন্তা প্রধান রচনাও এত সুন্দরভাবে করবেন, যাতে মানুষের মৌলিক প্রবৃত্তিগুলোর সংঘাত বজায় থাকে। কলার জন্য কলা, এর সময় সেই হয়, যখন দেশ সম্পন্ন এবং সুখী হয়।